মহাশয়, এই বিদ্যালয়ের স্টাফ কাউন্সিল সেক্রেটারি বিপিন বাবু এবং উপস্থিত আছেন এই বিদ্যালয়ের অন্যতম শিক্ষক রঞ্জন বাবু, আমার ডান দিকে উপস্থিত এই বিদ্যালয়ের সমস্ত সম্মানীয় শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বৃন্দ এবং সম্মুখে উপস্থিত যাদের জন্য আজকে আমার পরিচয়ের সময় বলা হয়েছে যে আমিও একটি বিদ্যালয়ে শিক্ষকতা করি, তাই যাদের সাথে কথাবার্তা বলার জন্য, যাদের সামনে এই বিষয় প্রস্তুত করার জন্য আজকে ছুটি নিয়ে আমার বিদ্যালয়ে ছুটি করে তোমাদের সম্মুখে এসেছি, সেই প্রাণাধিক প্রিয় ছাত্রবৃন্দ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পক্ষকাল চলছে, গত 23শে জুন থেকে শুরু হয়েছে। 23শে জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস এবং এই পক্ষকাল আগামী 6 জুলাই পর্যন্ত চলবে, যা ডক্টর মুখার্জি আবির্ভাব দিবস। এই 15 দিনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমরা সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে সকলে নিজেদের মতো করে স্মরণ করার চেষ্টা করেছি। কিছুক্ষণ আগে আমাদের প্রধান শিক্ষক মহাশয় যখন ওখানে বক্তব্য রেখে আমার পাশে এসে বসলেন, মাস্টারমশাই বললেন যে সত্যি শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে আমরা তো ইতিহাসে সেরকম ভাবে কিছু পড়িনি। বাস্তবে আমরা যারা আছি, আমরাও যারা পড়াশোনা করেছি অতীতে আর বর্তমানে তোমরা যারা পড়াশোনা করছো, তাদের ইতিহাস বইতে ডক্টর মুখার্জির স্থান হয়নি, এটা বাস্তবতা। বিভিন্ন সময়ে সমাজের বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন রকম অনুষ্ঠান উদযাপিত হয়, তাতে বিভিন্ন মনীষীদের কথা আমরা বিভিন্ন সময় আলোচনা করে থাকি। এই মনীষীদের যখন আমরা স্মরণ করি, তাদের নিয়ে যখন আমরা চিন্তন করি, মন্থন করি, তখন শুধুমাত্র তাদের জন্ম, কর্ম, কোথায় জন্মেছিলেন, বাবার নাম কি করেছিলেন, এইটুকুতেই সীমাবদ্ধ নয়। যারা মনীষী, মহাপুরুষ বা মহীয়সী নারী যারা ছিলেন, তাদেরকে আমরা যখন স্মরণ করি, তাদের জীবনে যেহেতু তারা একটি বৃহত্তর ক্ষেত্রে কিছু না কিছু কার্য করেছেন, সমাজ জীবনের প্রেক্ষাপটে কিছু না কিছু কার্য করেছেন, তাই তাদের একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি এই সমাজ নিয়ে, দেশ নিয়ে, রাষ্ট্র নিয়ে, জীবন নিয়ে নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি আছে। সেই দৃষ্টিভঙ্গিকে চিন্তন করা, মন্থন করা, যা আমাদের জন্য বর্তমানে আমরা যারা আছি তাদের জন্য পাথেয় হতে পারে। আমাদের জীবন, আমাদের রাষ্ট্র আরো যাতে সঠিক পথে পরিচালিত হতে পারে, তার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিবর্গকে স্মরণ করে থাকি। কিন্তু বাস্তবে এক্ষেত্রেও সত্যি কথা যে ডক্টর মুখার্জিকে নিয়ে যদি এই অনুষ্ঠান বা স্মরণের কথা বলা হয়, তাহলে সেটা মনে হয় না ডক্টর মুখার্জির যে স্থান পাওয়ার কথা ছিল অন্ততপক্ষে এই পশ্চিম বাংলার বুকে বাঙালিদের মধ্যে, বাঙালিদের সামনে যে স্থান পাওয়ার কথা ছিল, যে চর্চা ওনাকে নিয়ে হওয়ার কথা ছিল, ওনার যে জীবন দর্শন, ওনার যে ভাবনা, রাষ্ট্রকে নিয়ে ভাবনা, দেশকে নিয়ে ভাবনা, সমাজ নিয়ে ভাবনা, যেটা আমাদের চলার পথের পাথেও হতে পারত, সেটা আমাদের সমাজের সাইকোলজিতে, সমাজের সাইকিতে, সমাজের প্রেক্ষাপটে যথেষ্ট প্রকটভাবে যে আছে, এ কথা আমরা বলতে পারি না। তাই আজ বিশেষভাবে এই পক্ষকাল আমাদের সুযোগ দিয়েছে ডক্টর মুখার্জিকে আরো একবার ভালো করে স্মরণ করার জন্য এবং স্মরণ করতে থাকার জন্য। কিন্তু বাস্তবে যদি আমরা দেখি, আমি একটি ছোট্ট কোট দিয়ে শুরু করব। 1942 সাল, স্বাধীনতা উত্তর ভারতবর্ষ, স্বাধীনতার পূর্বের ভারতবর্ষ। 1942 সাল, কাজী নজরুল ইসলাম, তখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই বাংলার যে প্রাদেশিক আইনসভা ছিলেন, এই প্রাদেশিক আইনসভার সদস্য, এবং সেই সময় ব্রিটিশ সরকারের অধীনে এই বাংলায় যে প্রাদেশিক সরকার ছিল, একে ফজলুল হকের নেতৃত্বে এখানে যে প্রোগ্রেসিভ গভর্নমেন্ট চলছিল, এই প্রোগ্রেসিভ সরকারের
ফাইন্যান্স মিনিস্টার অর্থাৎ অর্থমন্ত্রী ছিলেন। সেই সময়ে কাজী নজরুল ইসলাম তিনি অত্যন্ত অর্থকষ্টে ভুগছেন। তো ডক্টর মুখার্জি এই খবর পেয়ে কাজী নজরুল ইসলামের যাতে এই কষ্ট দূর হয় তার জন্য তিনি ব্যবস্থা গ্রহণ করেছিলেন। তার প্রেক্ষিতে তিনি ধন্যবাদ জ্ঞাপন পত্র লিখছেন শ্যামাপ্রসাদ মুখার্জিকে। কাজী নজরুল ইসলাম লিখছেন এবং পত্রে একটি বিশেষ জায়গায় বলছেন, আমি জানি আমরা এই ভারতবর্ষকে পূর্ণ স্বাধীন করব। সেদিন বাঙালিরা আপনাকে এবং সুভাষ বাবুকেই সকলের আগে মনে করবে। আপনারাই হবেন এদেশের পতাকার নায়ক। যার এদেশের পতাকার নায়ক হওয়ার কথা ছিল, যার স্বাধীনতা পাওয়ার পরে বাঙালির মনে সর্বাগ্রে দাঁড়ানোর কথা ছিল, সেই মানুষটিকে আমাদের স্মরণ করতে হচ্ছে। আর আমরা যখন স্মরণ করছি তখন আমাদের কাছে তার সম্পর্কে বলার জন্য যথেষ্ট তথ্য, ইতিহাস বই পত্র ইত্যাদিতে আমাদের কাছে পরিষ্কার নয়। মাস্টারমশাই যখন আবৃত্তি করছিলেন, আবৃত্তির একটি লাইনে বলা ছিল যে, আমি এক্স্যাক্টলি ভুলে গেলাম লাইনটা, কিন্তু তার ধারণাটা এরকম ছিল যে আমার মতের সঙ্গে যদি মিল না হয় তাহলে আমি যেন সেই মতকে একেবারে শেষ করে দেওয়ার চেষ্টা করি। এই যে দুরভিসন্ধি, এই দুরভিসন্ধির জাতা কলে পড়ে, কালে চক্রে পড়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে পেছনে ঠেলতে 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 অতল গভীরে তিনি হয়তো তলিয়ে গেছেন। কিন্তু সূর্য যদি ওঠে, যতই আকাশে মেঘ হোক না কেন, তার ছটা যেমন পৃথিবীতে পৌঁছবে, আলো যেমন পৃথিবীতে পৌঁছবে। তাই সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তার যে পাওনা ছিল বাঙালি সমাজের কাছে, এই বাংলার, এই পশ্চিম বাংলার সমাজের কাছে তার যে পাওনা ছিল, তার অবদানকে স্বীকার করার, তার পাওনাকে ফিরিয়ে দেওয়ার, তাকে ইতিহাসে, ভবিষ্যতের ইতিহাসে রাষ্ট্র নায়ক হিসাবে প্রতিষ্ঠিত করার আমাদের সুযোগ এসেছে। সেই সুযোগ আমরা নিশ্চিতভাবে কাজে লাগাবো। ডক্টর মুখার্জির কথা যখন বলা হয় তখন অনেক সময়তে রাজনীতির দৃষ্টিতে দেখা হয়। কোন একটি রাজনৈতিক দল আছে এবং ঘটনাচক্রে সেই রাজনৈতিক দল ডক্টর মুখার্জির দেখানোর পথে তারা চলে থাকে। তাই অনেক সময় তাকে রাজনীতির দৃষ্টিতে দেখা হয়। কেউ কেউ আবার বলে, এই কথাও কোন একটি আমাদের এই সভাগৃহেই বলার সময় এসছে, অনেকে মনে করে, ভুলভাবে মনে করে যে ডক্টর মুখার্জি বোধহয় শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বী যারা ছিলেন তাদের পক্ষের ব্যক্তি ছিলেন বোধহয়, এরকম ভাবেও তাকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু বাস্তবে কি ছিল? বাস্তবে ডক্টর মুখার্জি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ভিসি, সেই সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রাচীন ভারতের ইতিহাস সংস্কৃতি এই বিষয় গ্রহণ করার সাথে সাথে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার অর্থাৎ ইসলামিক ইতিহাস এবং সংস্কৃতি এই বিষয়টিও কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ানো শুরু হয়। তার সময়কাল থেকে তিনি ফজলুল হক তার নেতৃত্বে যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার সদস্য থাকারও গাছ দেখিয়েছেন। তাই শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে একথা অত্যন্ত অনুচিত। বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন ন্যারেটিভ, প্রোপাগান্ডা, বিভিন্ন আইডিওলজির কথা বলতে গিয়ে তাকে হয়তো বিভিন্ন চশমায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে। কিন্তু বাস্তবে কাজী নজরুল ইসলামের যে কথা বললাম, যে সুভাষ বাবুর সঙ্গে তাকে একই সারিতে মনে করার কথা ছিল আমাদের, অর্থাৎ তিনি না শুধুমাত্র একটি রাজনৈতিক ব্যক্তিত্ব, না কোনো ধর্মীয় ব্যক্তিত্ব, না কোনো সাংগঠনিক ব্যক্তিত্ব, তিনি বাস্তবে প্রকৃতপক্ষে একজন প্রকৃত রাষ্ট্রনায়ক ছিলেন। হি ওয়াজ এ রিয়েল হিরো, রিয়েল স্টেটসম্যান অফ ইন্ডিয়া। এইভাবেই শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমাদেরকে, যদি আমরা জানি, আমাদের কাছে এইভাবেই উনি প্রতিভাত হবেন। 47 সালে যখন দেশ স্বাধীন হচ্ছে, স্বাধীন হওয়ার সময় যখন নতুন ভাবে এই ভারতবর্ষ কিভাবে তার শাসন প্রশাসন চলবে,
আগামী দিনে ভারতবর্ষের পাথ কি হবে, কোন রাস্তা অবলম্বন করে ভারতবর্ষ এগোবে, এই কথা, এই ভাবনা চিন্তা যখন চলছে, তখন মূলত এই রাষ্ট্রের যে সংকল্পনা 1947 সালে করা হয়েছিল তার তিনটি ধারা ছিল। মূলত একটি ধারা ছিল যেটা ব্রিটিশদের যে ন্যারেটিভ, ব্রিটিশদের যে প্রোপাগান্ডা ছিল, সেই প্রোপাগান্ডা অনুসারে, তাদের মতানুসারে, তাদের দেখানো পথেই তৎকালীন ক্ষমতাসীন যারা রাজনৈতিক নেতৃত্ব তারা বলতে শুরু করেছিলেন যে ইন্ডিয়া ইজ ইন মেকিং। 1947 সালে ইন্ডিয়া তৈরি হচ্ছে, এটা তাদের বক্তব্য ছিল। আর একদল মনে করত, যারা প্রকৃতপক্ষে ডিভিসিভ ফোর্স, বিচ্ছিন্নতাবাদী শক্তি, আমি কোন সংগঠনের নাম এখানে উল্লেখ করতে চাই না, কিন্তু এরকম থিসিস গঙ্গাধর চৌধুরীর থিসিস আছে যেখানে বলছে ভারতবর্ষ আসলে অনেকগুলো ছোট ছোট টুকরো টুকরো দেশের সমষ্টি। তারা ভারতবর্ষকে একটি দেশ হিসেবে আজও মনে করতে পারেনি। কিন্তু বাস্তবে আরেকটি দৃষ্টিভঙ্গি ছিল যে ভারতবর্ষ প্রাচীন রাষ্ট্র, এক রাষ্ট্র, এটি একটি সাংস্কৃতিক রাষ্ট্র। ভারতবর্ষ একটি কালচারাল নেশন, কালচারাল রাষ্ট্র। ভারতবর্ষ, ইন্ডিয়া ইজ ইন মেকিং, এই তত্ত্ব তাকে নস্যাৎ করে ভারতবর্ষের যে হাজার হাজার বছরের ইতিহাস, আমরা প্রত্নতাত্ত্বিক গবেষণাতেও জানি রাখিগাড়ি সভ্যতা 60,000 বছর পুরনো, হরপ্পা সভ্যতা 5,000 বছর পুরনো, অর্থাৎ উত্তরে হিমালয়ের, দক্ষিণে সাগর, এর মাঝখানে যে ভূখণ্ড, এই ভূখণ্ডে হাজার হাজার বছর ধরে, যুগ যুগ ধরে, প্রাচীন কাল থেকে একসাথে থাকতে থাকতে এখানে যে নেশনহুড তৈরি হয়েছে, এখানে যে জাতি গোষ্ঠী তৈরি হয়েছে, এখানে যে সভ্যতা তৈরি হয়েছে, এই সভ্যতার নামই ভারতীয় সভ্যতা। কেউ কেউ একে হিন্দু সভ্যতাও বলে। বাস্তবে আজকে হিন্দু শব্দ যখন বলা হচ্ছে, হিন্দু শব্দকে একটি ধর্মের আঙ্গিকে বলা হচ্ছে, হিন্দু কোনো ধর্ম নয়। সুপ্রিম কোর্টের গাইডলাইন আছে, সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আছে যে হিন্দু ইজ নট এ রিলিজিয়ন, হিন্দু কোনো ধর্ম নয়, হিন্দু একটি জীবন পদ্ধতি, হিন্দু একটি সভ্যতার নাম। এই ভারতবর্ষে এই হিন্দু সভ্যতা হাজার হাজার বছর ধরে বিকশিত হয়েছে। যেমন ভাবে আমরা মেসোপটেমিয়া সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, বিভিন্ন সভ্যতার কথা ইতিহাসে পড়ে থাকি, তেমনি এই হিন্দু সভ্যতা যুগ যুগ ধরে এই ভূখণ্ডে, এই ভারতবর্ষের বুকে তৈরি হয়েছে। তাই ভারতবর্ষ একটি অতি প্রাচীন রাষ্ট্র, ভারতবর্ষ একটি সাংস্কৃতিক রাষ্ট্র। বর্তমানে রাষ্ট্রের যে ভাবনা পশ্চিমের দৃষ্টিতে, অর্থাৎ সেই সময় ব্রিটিশরা আমাদের দেশকে পরাধীন করে রেখেছিল, তাই ব্রিটিশদের চোখে রাষ্ট্রের যে ভাবনা ছিল, আমরা যদি গোটা পৃথিবীতে তাকিয়ে দেখি, কোথাও কোনো দেশ তৈরি হয়েছে ধর্মের ভিত্তিতে, যেমন আমাদের পাশেই আছে পাকিস্তান। কোথাও দেশ তৈরি হয়েছে অর্থনৈতিক ইন্টারেস্টের ভিত্তিতে, যেমন আমেরিকা, আমরা নাম শুনেছি। কোথাও দেশ তৈরি হয়েছে ভাষার ভিত্তিতে, পর্তুগিজে কথা বলে তাই পর্তুগাল। অর্থাৎ ছোট ছোট পরিচয়ের ভিত্তিতে কিভাবে আমাদের মধ্যে ডিফারেন্স আছে, কোথায় ডিফারেন্স আছে, সেই ডিফারেন্স গুলোকে প্রকট করা হয়েছে এবং বলা হয়েছে যে আমাদের এই, আমরা যদি অন্যদের সঙ্গে মিশে থাকি তাহলে আমাদের ভাষা বিপন্ন হবে, আমাদের জাতিসত্তা বিপন্ন হবে, আমাদের পরিচয় বিপন্ন হবে, আমাদের সংস্কৃতি বিপন্ন হবে। তাই আমাদের আলাদা আলাদা ভূখণ্ড চাই, আমরা সেই ভূখণ্ডে নিজেদের মতো করে শাসন প্রশাসন চালাবো। আমরা ওখানে ওটাকে বলেন যে भारत ये एक जीता, भारत कोई मिट्टी का टुकड़ा नहीं है, ये एक जीता जागता राष्ट्र पुरुष है। अर्थात ভারতবর্ষকে লিভিং এন্টিটি হিসাবে, জীবন্ত হিসাবে, তাই জীবন্ত হিসাবে আমাদের মহাপুরুষরাও দেখেছেন। আমরা ভারত মায়ের কল্পনা করেছি। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন, ত্বং হি দুর্গা দশ প্রহরণ ধারিণী। ভারত মায়ের চিত্র অঙ্কিত হয়েছে। এই রাষ্ট্রকে আমরা জীবন্ত ভেবেছি, এই রাষ্ট্রকে আমরা মা হিসাবে গ্রহণ করেছি। কারণ তাই এই রাষ্ট্র বাকি পৃথিবীতে যে নেশন স্টেটের ধারণা আছে, এই ধারণা থেকে আলাদা। আর এই রাষ্ট্রকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, রাষ্ট্রকে যদি পুনর্গঠন করতে হয়, তাহলে যারা এই ভারতবর্ষের কালচারাল ইউনিটি, সাংস্কৃতিক একতা, ভারতবর্ষের, আমরা এই ভারতে যারা আছি তারা একই সংস্কৃতির অঙ্গ, একই ইতিহাসের অঙ্গ। আমাদের পূর্বপুরুষ এক, আমাদের ইতিহাস এক, আমাদের ডিএনএ এক, আমরা সকলে এক হতে পারে। আমাদের
পূজা পদ্ধতি আলাদা, আমাদের ভাষা আলাদা, কিন্তু বাস্তবে প্রকৃত অর্থে যদি দেখি আমাদের স্বভাব, আমাদের চিন্তন, আমাদের মনন, আমাদের মা বাবার প্রতি দৃষ্টি, আমাদের দেশের প্রতি দৃষ্টি, আমাদের নদীর প্রতি দৃষ্টি, আমাদের প্রকৃতির প্রতি দৃষ্টি, বাস্তবে সকলের জন্য এক। হিমাচল থেকে শুরু করে, একদম হিমাচল থেকে শুরু করে অর্থাৎ কাশ্মীর থেকে কন্যাকুমারী আর কচ্ছ থেকে আসাম পর্যন্ত, কামাখ্যা পর্যন্ত, এই যে ভূখণ্ডল গোটা ভারতবর্ষে, এই স্বভাবেই আমরা ভারতবাসীরা অভ্যস্ত। তাই ভারতবর্ষের যে সাংস্কৃতিক একতা, তাকে যারা না মানছে, যদি না মানে, এরকম কোন ডিভিসিভ, এরকম কোন বিচ্ছিন্নতাবাদী গ্রুপ যদি থাকে, সেই গ্রুপকে আপিসমেন্ট করে, তুষ্টিকরণ করে ভারতবর্ষের পুনর্গঠন, ভারতবর্ষকে একটি সশক্ত রাষ্ট্র হিসেবে পুনরায় প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এটা ছিল শ্যামাপ্রসাদ মুখার্জির খুব পরিষ্কার স্ট্যান্ড পয়েন্ট। অর্থাৎ সেই সময় আমরা জানি যে স্বাধীনতার সময়তে যে ভারতবর্ষে যে টার্মোইল তৈরি হয়েছিল, মুসলিম লীগের নেতৃত্বে বলা হয়েছিল, তারা মুসলিম সমাজের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছিল, এতে ব্রিটিশদেরও ভূমিকা ছিল। তারা বিভ্রান্তি তৈরি করেছিল যে মুসলিমরা পৃথক জাতি, তাই তাদের জন্য আলাদা ভূখণ্ড চাই, এরকম একটি প্রোপাগান্ডা তৈরি করা হয়েছিল শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে। কোন একটি রাজনৈতিক ক্ষমতা লোভী এরকম ব্যক্তিবর্গের স্বার্থে এরকম প্রোপাগান্ডা তৈরি করা হয়েছিল এবং সমাজের মধ্যে বিভ্রান্তি তৈরি করা হয়েছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্পষ্ট স্ট্যান্ড ছিল যে না, ধর্মের ভিত্তিতে, উপাসনার ভিত্তিতে, উপাসনার পদ্ধতির ভিত্তিতে আমরা এক, আমরা আলাদা জাতি হয়ে যাই না, আমরা কালচারালি এক, আমরা সাংস্কৃতিক জাতি, আমরা কোনো ধর্মীয় জাতি নই। তাই এই ধরনের যারা বিচ্ছিন্নতাবাদী প্রোপাগান্ডা তৈরি করছে, তাদেরকে তুষ্টিকরণ করে ভারতবর্ষের পুনর্নির্মাণ সম্ভব নয়। কিন্তু বাস্তবে সেই সময়ে একদম স্বাধীনতার কাছাকাছি, 47 সালের কাছাকাছি সময় দাঁড়িয়ে, তখন ভারতবর্ষে যারা রাজনীতিকে পরিচালনা করছিলেন, তাদের বোধহয় বড্ড তাড়াহুড়ো ছিল। তারা ওই ক্ষমতা দখল করার জন্য তাদেরকে ওই বিচ্ছিন্নতাবাদী শক্তিকে তুষ্টিকরণের দিকেই, তুষ্টিকরণের রাজনীতির দিকেই চলতে থাকে, তারা রাজনীতিকে বেছে নিয়েছিল এবং তার ফলস্বরূপ দেশ বিভাজিত হয়। মাস্টারমশাই বলেছেন বলার সময় যে ডক্টর মুখার্জি ভারত বিভাজনের তীব্র বিপক্ষে ছিলেন, তিনি তীব্র বিরোধিতা করেছিলেন। এই কারণেই তার বক্তব্য ছিল যে ওই ধরনের শক্তির কাছে আমাদের যারা রাজনৈতিক ব্যক্তি আছে, রাজনৈতিক নেতৃত্ব আছে, তাদের মাথা নত করা উচিত নয়। বাস্তবে মহাত্মা গান্ধীও বলেছিলেন যে দেশ ভাগ হবে না, দেশ ভাগ যদি হয় তাহলে আমার মৃতদেহের উপর দিয়ে হবে, এরকম কথা গোটা ভারতবর্ষ বিশ্বাস করেছিল। কিন্তু শেষ পর্যন্ত ওই ধরনের সাম্প্রদায়িক, ওই ধরনের বিচ্ছিন্নতাবাদী শক্তির কাছে তৎকালীন নেতৃত্ব মাথা নত করেছিল, আর তার ফল হচ্ছে দেশভাগ। যদি ডক্টর মুখার্জির দেখানো পথে সেই সময় যদি রাজনৈতিক নেতৃত্বরা ডক্টর মুখার্জির দেখানো পথকে বেছে নিতেন, তাহলে নিশ্চিত বলা যায় হয়তো দেশভাগ হতো না। তাই শ্যামাপ্রসাদ মুখার্জিকে যতই রাজনীতির রঙে রাঙিয়ে দেওয়ার চেষ্টা হোক না কেন, বাস্তবে তিনি রাজনীতি করার জন্য আগ্রহী ছিলেন না। ওনার 52 বছরের মাত্র জীবনকাল, এবং 52 বছরের জীবনকালে উনি শুধুমাত্র 14 বছর রাজনীতি করেছেন। অর্থাৎ তার বেশিরভাগ সময়টা তিনি একজন শিক্ষাবিদ হিসাবে কাজ করেছেন। হি ওয়াজ অ্যান এডুকেশনিস্ট, এবং তিনি সেটা হতেই পছন্দ করতেন। 24 বছর বয়সে 1924 সালে তিনি কলকাতা হাইকোর্টে নিজেকে লয়ার হিসেবে রেজিস্টার করেন। তার পিতা বিখ্যাত জুরিস্ট এবং বিশিষ্ট শিক্ষাবিদ স্যার আশুতোষ মুখোপাধ্যায়, তার নাম আমরা সকলে জানি। স্যার আশুতোষ মুখোপাধ্যায় সুযোগ্য সন্তান হিসাবে তিনি ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী ছিলেন এবং শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত ব্রিলিয়ান্ট ক্যারিয়ার ছিল তার। অত্যন্ত মেধাবী একটি শিক্ষা জীবন ছিল, এবং শিক্ষা জীবন শেষ করার সাথে সাথেই তিনি কলকাতা উচ্চ ন্যায়ালয়, ক্যালকাটা হাইকোর্টে তিনি আইনজীবী হিসাবে প্র্যাকটিস শুরু করেন, এবং সাথে সাথে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে পরিচালন সেনেট আছে, সেই সেনেটের মেম্বার হন। পরবর্তীকালে তিনি বিদেশে যান আইন, আরো ভালো করে আইন পড়াশোনা করে আসার জন্য, এবং ফিরে এসে তিনি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের শিক্ষার উন্নতির জন্যই শিক্ষাবিদ হিসেবেই নিজেকে নিয়োজিত করেছিলেন।
এবং পরবর্তীকালে তিনি সবচেয়ে নবীন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নবীনতম ভাইস চ্যান্সেলর অর্থাৎ উপাচার্য নিযুক্ত হয়েছিলেন এবং তার যে উপাচার্য কালের যে সময় সেটাও কলকাতা বিশ্ববিদ্যালয়ে উজ্জ্বল হয়ে আছে। তিনি অনেক নতুন বিষয় গ্রহণ করেছিলেন। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের নাম আমরা সকলে শুনেছি, বিশিষ্ট বিজ্ঞানী, কেমিস্ট। তার গবেষণার ক্ষেত্রে, বিজ্ঞান গবেষণার উন্নতির জন্য যে ধরনের ফ্যাসিলিটি, ইনফ্রাস্ট্রাকচার, অর্থ, যন্ত্রপাতি যা প্রয়োজন আছে সেই বিষয়ে ডক্টর মুখার্জি বিশেষ ধ্যান দিয়েছিলেন। তিনি মাতৃভাষায় শিক্ষার প্রতি বিশেষ আগ্রহী ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি 1937 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান, অর্থাৎ যে অনুষ্ঠানে যারা ডিগ্রি পাচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে সেই ডিগ্রি দেওয়া হয়, সকলকে একসাথে ডেকে একটি অনুষ্ঠানের মাধ্যমে ডিগ্রি দেওয়া হয়। সেই ডিগ্রি দেওয়ার যে অনুষ্ঠান, সমাবর্তন অনুষ্ঠানে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমন্ত্রণ করেছিলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বাংলায় বক্তৃতা করেছিলেন বিশেষভাবে। আমি যখন বলছি 1937 সাল, এই ভারতবর্ষ পরাধীন, ব্রিটিশদের পরাধীনত্বে রয়েছে এবং সেই সময় ইংরেজিতে বক্তব্য রাখা, ইংরেজি বলা, এটা একটা প্রেস্টিজিয়াস, সম্মানের ব্যাপার ছিল, একটা এলিট ব্যাপার ছিল। এই প্রথম সেই সময় কলকাতা বিশ্ববিদ্যালয়, যা কিনা এশিয়ার অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় ছিল, কলকাতা বিশ্ববিদ্যালয়ে এইরকম একটি এলিট ক্লাস বিশ্ববিদ্যালয়ে বাংলায় বক্তৃতা করছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই বিষয়টি একটি বৈপ্লবিক বিষয় ছিল। যে ঘটনা ঘটিয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তার নেতৃত্বে এই ঘটনা ঘটেছে। তাই ডক্টর মুখার্জি প্রথম থেকেই ইনোভেটিভ ছিলেন এবং পরবর্তীকালে 1929-এ উনি বেঙ্গল যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ বাংলার প্রাদেশিক আইনসভাতে ডক্টর মুখার্জি কলকাতা বিশ্ববিদ্যালয় সিট থেকে তিনি ওই আইনসভার সদস্য হন। এখন যেমন ভোটে জিতে আইনসভার সদস্য হতে হয়, যেটাকে এখন বিধানসভা বলা হয়, তখন সেই সময়ে এরকম স্ট্রাকচার ছিল না। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একজন ওই আইনসভার সদস্য হতেন। তো কলকাতা বিশ্ববিদ্যালয় সিট থেকে ডক্টর মুখার্জি আইনসভার সদস্য হয়েছিলেন এবং আইনসভার সদস্য তিনি দীর্ঘকাল 1947 সাল পর্যন্ত তিনি এই বেঙ্গল বাংলার প্রাদেশিক আইনসভার সদস্য ছিলেন এবং 1929-এ তিনি আইনসভার সদস্য হন। মজার ব্যাপার, 1930 সালে তিনি আবার রেজিগনেশন করেন। কেন রিজাইন করেন না, সেই সময় কংগ্রেসের ডাকে গোটা ভারতবর্ষ সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট অর্থাৎ আইন অমান্য আন্দোলন করছে। সবাই সমস্ত যে যেখানে সরকারি যে পোস্টে আছে সেই পোস্ট থেকে পদত্যাগ করছেন এই স্বাধীনতা আন্দোলনের জন্য। তিনিও স্বাধীনতা আন্দোলনে শামিল হয়ে তিনি তার আইনসভার সদস্য পদ থেকে তিনি রেজিগনেশন করেন, পদত্যাগ করেন। আবার পরবর্তীকালে যখন আইন অমান্য আন্দোলন মিটে যায় তখন তিনি নির্দল ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে তিনি তখন আবার সেই আইনসভার সদস্য হন। পরবর্তীতে তিনি এই আইনসভার মন্ত্রী হয়েছেন। আমাদের বলা হয়েছে এই প্রাদেশিক যে সরকার ছিল, প্রাদেশিক সরকারের উনি ফাইন্যান্স মিনিস্টার হয়েছিলেন 1941-এ এবং মজার ব্যাপার, তখনও ঠিক এক বছরের মাথায় 1942-এ তিনি আবার পদত্যাগ করেন আইনসভা থেকে। কেন পদত্যাগ করেন? এবছর ছিল 1942 সাল। 1942 সাল মানে সেই বছর কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিল। গোটা ভারতবর্ষ তখন ভারত ছাড়ো আন্দোলনে উত্তাল হয়ে রয়েছে এবং এই ভারত ছাড়ো আন্দোলনকে দমন পীড়ন করার জন্য তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ডক্টর মুখার্জি প্রাদেশিক আইনসভার যে তিনি যে সদস্য পদ এবং সাথে সাথে বাংলার যে প্রাদেশিক সরকার, সেই সরকারের অর্থমন্ত্রী হিসাবে তিনি যে দায়িত্ব পালন করছিলেন সেই দায়িত্ব ভার থেকেও পদত্যাগ করে তিনি বেরিয়ে আসেন। অর্থাৎ তার প্রতিবাদ ছিল তার কাছে কোনোদিনই, আজকের দিনে দাঁড়িয়ে যদি দেখা যায় যে একটি বিধানসভার সদস্য, তার উপরে আবার একটি রাজ্যের মন্ত্রী এবং অর্থমন্ত্রীর মতো এরকম গুরুত্বপূর্ণ মন্ত্রী, সেই মন্ত্রিত্ব তিনি হেলায় ছেড়ে দিচ্ছেন, বারবার ছেড়ে দিচ্ছেন। এবং পরবর্তীকালে আমরা দেখব যে স্বাধীনতা উত্তর ভারতবর্ষেও শ্যামাপ্রসাদ মুখার্জি আবার পদত্যাগ করছেন। তখন কেন্দ্রীয় মন্ত্রী তিনি, কেন্দ্রীয় মন্ত্রী থেকে অর্থাৎ ইন্ডাস্ট্রি মিনিস্টার, তখন সেই সময় ভারত সরকারের প্রথম কেন্দ্রীয় মন্ত্রী, সেখান থেকে প্রথম শিল্পমন্ত্রী,
সেই শিল্পমন্ত্রীর পদ থেকেও তিনি পদত্যাগ করছেন। তাই তার কাছে কখনো ক্ষমতা, এটা কখনোই নিজের ক্ষমতা, নিজের প্রতিষ্ঠা, এটা কখনোই রাষ্ট্রের আগে হয়নি। তাই তার কাছে তার সারাটা জীবন নেশন ফার্স্ট, রাষ্ট্র প্রথম, এই মন্ত্রে তিনি তার যে কর্মকাণ্ড তাকে এগিয়ে নিয়ে গেছেন। পরবর্তীকালে 1946 সালে তিনি আমাদের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, অর্থাৎ যে সময় আমাদের ভারতবর্ষের যে সংবিধান রচনা হচ্ছে যে অ্যাসেম্বলিতে, যে সংবিধান রচনার যে অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সদস্য হন এবং তিনি তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ওই সময় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে পালন করেন। এবং 47 সালে যখন পাওয়ার ট্রান্সফার হয়, ভারতীয়দের হাতে যখন প্রশাসনিক ক্ষমতা আসে, ভারতীয়দের হাতে যখন সরকার আসে, সেই সরকারের প্রধানমন্ত্রী হন পণ্ডিত জওহরলাল নেহেরু। এবং জওহরলাল নেহেরু তার যে মন্ত্রিসভা, তার মন্ত্রিসভায় ডক্টর মুখার্জিকে শিল্পমন্ত্রী হিসাবে মনোনীত করেন। এবং শিল্পমন্ত্রী হিসাবে তার যে ভূমিকা ছিল, আজকে আমরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন, আইডিসি, যেটি ভারত সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংস্থা, তার শ্যামাপ্রসাদ মুখার্জির মস্তিষ্ক প্রসূত এবং তার দ্বারাই প্রতিষ্ঠিত। শিল্প উন্নয়নের জন্য শিক্ষা সংস্থান দরকার, তার জন্য প্রথম আইআইটি খড়গপুর ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির দান আমাদের জন্য। চিত্তরঞ্জন লোকোমোটিভ কারখানা ডক্টর মুখার্জির মস্তিষ্ক প্রসূত। তাই ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার হিসেবে ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি, অর্থাৎ ভারতের শিল্প পলিসি কেমন হবে, বা ভারতবর্ষের অর্থনৈতিক যে পলিসি, সেটা যে একটি মিক্সড ইকোনমি হতে চলেছে, তো এই মিক্সড ইকোনমি ক্ষেত্রেও তার যে ভাবনা, তার যে সহযোগ, তার আইডিয়া, এগুলো তিনি সক্রিয়ভাবে এখানে যুক্ত করেছিলেন। সেই সময় সরকারের মন্ত্রী হিসেবে তিনি তার অবদান রেখেছেন। এহেন ডক্টর মুখার্জি তিনি সফল শিল্পমন্ত্রী, ভারতবর্ষের প্রথম শিল্পমন্ত্রী হিসাবে একজন সফল শিল্পমন্ত্রী। তা সত্ত্বেও স্বাধীনতা এসে গেছে, ভারতবর্ষের স্বাধীনতা এসে গেছে, সরকার চলছে, ভারত সরকারের কেন্দ্রীয় মন্ত্রী শিল্প দপ্তরের মতো এরকম একটি গুরুত্বপূর্ণ মন্ত্রক তার হাতে, তিনি 1950 সালে পদত্যাগ করছেন। কেন পদত্যাগ করছেন? তা পদত্যাগ করছেন নেহেরু লিয়াকত চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে। তিনি তার মন্ত্রিত্ব থেকে তিনি অব্যাহতি নিচ্ছেন। কেন তার এই প্রতিবাদ? তার বক্তব্য খুব পরিষ্কার ছিল। আমরা এই কথা শুনেছি যে পশ্চিমবঙ্গের জনক যদি কাউকে বলতে হয়, পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিষ্ঠাতা হিসেবে যদি কাউকে বলতে হয়, তাহলে ডক্টর মুখার্জির নামই আসবে। তাই ডক্টর মুখার্জি যখন প্রথমে চেয়েছিলেন যাতে গোটা বাংলা ভারত বিভাজনের সময় এরকম ভাবনা চলছিল যে এই অবিভক্ত বাংলা আর অবিভক্ত পাঞ্জাব পুরোটাই পাকিস্তানে চলে যাবে, অবিভক্ত পাঞ্জাব পশ্চিম পাকিস্তানে আর অবিভক্ত বাংলা পূর্ব পাকিস্তানে চলে যাবে। তাই ডক্টর মুখার্জি এক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। সারা দেশ জুড়ে আন্দোলন গড়ে তুলেছিলেন, মতবাদ তৈরি করেছিলেন, সকলের মধ্যে এই নিয়ে একটি বিরোধিতা তৈরি করেছিলেন যে কখনোই এই অবিভক্ত বাংলা কখনোই পূর্ব পাকিস্তান হবে না। শেষ পর্যন্ত যখন তৎকালীন ক্ষমতাশীল নেতৃত্ব, অর্থাৎ জওহরলাল নেহেরুর নেতৃত্বে কংগ্রেসের যারা অগ্রণী নেতৃত্ব ছিল, তারা যখন আত্মসমর্পণ করলো ওই ধরনের বিচ্ছিন্নতাবাদী শক্তির সামনে, তখন এই বাংলাকে যখন পশ্চিম পাকিস্তানে পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত করে দেওয়া হচ্ছে, তখন ডক্টর মুখার্জি বললেন যে এই শক্তির সঙ্গে যারা ভারতবর্ষের যে হিন্দু সমাজ, ভারতবর্ষকে ভালোবেসে যারা রয়েছে, এই মানুষগুলি ওই পূর্ব পাকিস্তানে গিয়ে সুরক্ষার সাথে তাদের নারীর সম্মান রক্ষা করে, তাদের জান মাল রক্ষা করে থাকতে পারবে না, মান রক্ষা করে থাকতে পারবে না। তাই তাদের জন্য যদি বাংলাকে পূর্ব পাকিস্তানেই দিতে হয়, তাহলে পূর্ব পাকিস্তান থেকে খানিকটা অংশ কেটে এনে এই এখানকার যারা ভারতবাসী আছে, ভারতবর্ষের মূল নিবাসী আছে, তাদের জন্য পশ্চিমবঙ্গ তৈরি করতে হবে। তাই পশ্চিম কথাটি জোড়া পড়েছে, কারণ পূর্ববঙ্গটা তো পূর্ব পাকিস্তানে যুক্ত হয়েছে।
যা অধুনা বাংলাদেশ। তাই পশ্চিমবঙ্গের পরবর্তীকালে এই নিয়ে যখন জনমত তৈরি হয়, প্রাদেশিক আইন সভাতে ভোটাভুটি তৈরি হয় এবং সেই ভোটাভুটির ভিত্তিতে তৎকালীন যে অবিভক্ত বাংলা, যা পূর্ব পাকিস্তান হতে চলেছিল সম্পূর্ণটাই সেই পূর্ব পাকিস্তানের একটি বৃহৎ ভূখণ্ড, তা পুনরায় আবার ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়ে পশ্চিমবঙ্গ প্রদেশ হিসাবে আজও বহমান। তাই সেই সময় যারা ওই পূর্ব পাকিস্তানে থেকে গেছিল, যে সমস্ত হিন্দুরা পূর্ব পাকিস্তানে থেকে গেছিল, ডক্টর মুখার্জি জানতেন যে পূর্ব পাকিস্তানে থেকে যাওয়া যে হিন্দুরা রয়েছে তারা ওখানে সুরক্ষিত থাকতে পারবেন না। কিন্তু জওহরলাল নেহেরু যে চুক্তি করলেন, সেই চুক্তিতে উনি বললেন যে দেশে যে সংখ্যালঘু আছে, অর্থাৎ পূর্ব পাকিস্তানে যে সংখ্যালঘু অর্থাৎ হিন্দু, শিখ, বৌদ্ধ যারা আছে তারা ওখানেই থেকে যাবে, আর তাদের দেখভালের দায়িত্ব সেই সময়কার ওখানে যে সরকার আছে তারা দেখভাল করবে। কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি জানতেন যে এর চাইতে বড় ধ্বংসকতার কিছু হয় না। যারা একসাথে মিলেমিশে থাকবো না বলে একটি দেশ ভাগ করে নিয়ে যাচ্ছে, তারা কখনো অন্য ধর্মাবলম্বীকে ওই দেশে সুরক্ষিত রাখবে না। আর তার ফল আজও আমরা দেখে যাচ্ছি, বাংলাদেশে ক্রমাগত মৌলবাদী যে শক্তি আছে, সেই শক্তি দ্বারা সে দেশের যারা সংখ্যালঘু আছে তাদের উপরে যে নির্যাতন হচ্ছে তা প্রায়শই আমরা টিভিতে, খবরের কাগজে দেখে থাকি। তাই শ্যামাপ্রসাদ মুখার্জির সেই সময়ে বক্তব্য ছিল যে কেন ওই দেশের সংখ্যালঘুরা তাদেরকে বাধ্য করা হচ্ছে, তারা যেন ভয়ের মধ্যে তাদের জীবনযাপন করে। এই যে চুক্তি হচ্ছে, এই চুক্তি অত্যন্ত অন্যায় হচ্ছে, তার বিরোধিতা করে, সেই অন্যায়ের প্রতিবাদ করে শ্যামাপ্রসাদ মুখার্জি ওই সরকার থেকে পদত্যাগ করে বেরিয়ে আসে। এবং বাস্তবে আমি যে বলছিলাম যে ডক্টর মুখার্জি শুধুমাত্র 50-এর দশকের একজন মহান ব্যক্তি, রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপুরুষ, তা যে শুধু যে তার পরিচয় এখানেই তাকে আমরা স্মরণ করছি, শুধু বিষয়টা এই পর্যন্ত নয়। তার কারণ তার সেই সময়কার যে বিচার, সেই যে বৈচারিক বহমানতা, তা আজও একইভাবে প্রবাহিত হচ্ছে। এবং তারই ফলস্বরূপ এই যে সিএএ, এই সরকারের যে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যে লাগু হলো, সরকার যে আইন প্রণয়ন করে ওই দেশের সংখ্যালঘুদের ভারতবর্ষে নাগরিকত্ব দিল, সেই সময় আজ থেকে প্রায় 70 বছর আগে শ্যামাপ্রসাদ মুখার্জির দেখানো পদাঙ্ক অনুসরণ করে এই আইন প্রণয়ন। পরবর্তীকালে আমরা যখন দেখলাম যে উনি বেরিয়ে আসার পরে, সেই আইনসভা থেকে বেরিয়ে আসার পরে উনি তখন ভারতবর্ষের যে কেন্দ্রীয় আইনসভা, অর্থাৎ ভারতবর্ষের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টের এমপি, সেই সময়ে তিনি পণ্ডিত নেহেরুকে বলছেন যে আপনার কাশ্মীর নিয়ে যে পলিসি, কাশ্মীর যে নীতি, সেই নীতি আমার মনে হচ্ছে না ঠিক নীতি, এবং এর ফলে ভারতবর্ষে ইন্টিগ্রিটির জন্য তার একটি আগামী দিনের প্রশ্ন চিহ্ন তৈরি করবে। গোটা ভারতবর্ষ যখন 1947 সালে যখন পাওয়ার ট্রান্সফার হচ্ছে, সেই সময় গোটা ভারতে প্রায় 550 এরকম ছোট ছোট রাজার রাজত্ব রয়েছে, রাজার রাজ্য রয়েছে। সেই সমস্ত রাজ্য ভারতবর্ষে ইন্টিগ্রেটেড হয়ে যাচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে। একমাত্র কাশ্মীর নিয়ে যে আপনি নীতি গ্রহণ করছেন, সেই নীতির ফল আগামী দিনে ভারতবর্ষকে ভুগতে হবে। কাশ্মীরে 370 ধারা চালু করে সেই সময় নেহেরু সরকার, জওহরলাল নেহেরু সরকার 370 ধারা থেকে 370 ধারা চালু করে 370 ধারার মাধ্যমে কাশ্মীরে আলাদা সংবিধান, কাশ্মীরের আলাদা প্রধানমন্ত্রী এবং কাশ্মীরের আলাদা চিহ্ন অর্থাৎ পতাকা এর ব্যবহার, এটা এবং কাশ্মীরে ভারতের আইন কাশ্মীরে প্রযোজ্য হতো না। এমনকি কাশ্মীরে যেতে গেলে পারমিট দরকার হতো, ভিসা দরকার হতো। তাই কাশ্মীরের যে নীতি নেহেরু নিচ্ছেন, সেই নীতি যে সঠিক নয়, তার বিরুদ্ধে প্রতিবাদ করে 1953 সাল তখন তিনি ডক্টর মুখার্জি গোটা ভারতবর্ষ জুড়ে, সমগ্র ভারতবর্ষ জুড়ে তিনি আন্দোলন সংগঠিত করছেন এবং আন্দোলন সংগঠিত করে তার যে বিখ্যাত স্লোগান তিনি দিচ্ছেন, এক দেশ মে দো বিধান, দো প্রধান, দো নিশান, नहीं चलेंगे, नहीं चलेंगे, नहीं चलेंगे। অর্থাৎ এক দেশে দো বিধান, অর্থাৎ দুই সংবিধান, ভারত গোটা ভারতে এক সংবিধান আর কাশ্মীরে আরেক সংবিধান, গোটা ভারতে প্রধানমন্ত্রী আর কাশ্মীরে আলাদা প্রধানমন্ত্রী, আর গোটা ভারতে
যা পতাকা কাশ্মীরের আলাদা পতাকা, এটা চলবে না, এর বিরুদ্ধে তিনি জনমত গঠন করেছিলেন এবং জনমত গঠন করে তিনি ভারত সেই সময় কাশ্মীরে যাওয়ার জন্য যে পারমিট প্রথা চালু ছিল সেই পারমিট প্রথা তার উল্লঙ্ঘন করে তিনি আইন অমান্য করে কাশ্মীরে কোনো পারমিট না নিয়ে ঢুকতে চেয়েছিলেন। এবং পণ্ডিত নেহেরু সেই সময়ে তিনি যখন ডক্টর মুখার্জি যখন কাশ্মীরে পারমিট উল্লঙ্ঘন করে কাশ্মীরে প্রবেশ করছেন, আর ঠিক সেই সময় পণ্ডিত নেহেরু ব্রিটেন যাচ্ছেন, সেখানকার কুইনের রাজ্যাভিষেক অর্থাৎ রানীর রাজ্যাভিষেক সমারোহ অনুষ্ঠান পালন করার জন্য ডক্টর মুখার্জি তিনি কাশ্মীরে পা রাখার সাথে সাথে তাকে কাশ্মীর সরকার অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করে তাকে সাধারণ জেলেও রাখা হয় না। তিনি যেহেতু ভারত সরকারের এমপি ছিলেন, প্রাক্তন মন্ত্রী ছিলেন, তাকে নিয়ে যাওয়া হয় শ্রীনগরের কাছে একটি বাংলোতে, খালি বাংলোতে, এবং সেই বাংলোতে রেখে তাকে আটক করা হয়। কাশ্মীর পুলিশ, ভারতের সেনাবাহিনী তাকে আটক করে এবং আটক করার কিছুদিন পর জানা যায় যে ডক্টর মুখার্জি অসুস্থ, কোন এক অজ্ঞাত কারণে অসুস্থ। তার কি হয়েছে, তার কি রোগ হয়েছে, তার চিকিৎসার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে, এগুলো কোনোটাই প্রকাশ্যে আসে না। এক অজানা কারণে জানা যায়, যখন জানা যাচ্ছে তিনি অসুস্থ, তার কিছু মুহূর্ত পরে জানা যাচ্ছে তিনি এই পরলোক গমন করেছেন, মৃত্যু হয়েছে তার। অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখার্জি তার মৃত্যুর স্বাভাবিক তত্ত্ব নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। কাশ্মীরের ওই বাংলোতে তিনি সত্যি অসুস্থ হয়েছিলেন, তাকে অসুস্থ করা হয়েছিল, নাকি তার চিকিৎসার সঠিক ব্যবস্থা হয়েছিল, যে চিকিৎসা তার পাওয়া উচিত ছিল। তাই এই সমস্ত নিয়ে তৎকালীন বাংলার এই পশ্চিমবঙ্গের স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গে যিনি মুখ্যমন্ত্রী ডক্টর বিধান চন্দ্র রায়, দুদিন আগে গতকালই ডক্টর দিবস পালন করলাম আমরা, ডক্টর বিধান চন্দ্র রায় পণ্ডিত নেহেরুকে তৎকালীন প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন। সেই সময় কংগ্রেসের যিনি রাজ্য সভাপতি অতুল্য ঘোষ, তিনিও চিঠি লিখছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতিকে চিঠি লিখছেন যে ডক্টর মুখার্জির যে মৃত্যু, সেই মৃত্যু যথেষ্ট সন্দেহজনক। তার মৃত্যু কেন হয়েছিল, কি ঘটনা ঘটেছিল, সেটা সম্পর্কে আমাদের জানা উচিত, প্রকাশ্যে আসা উচিত, এটা নিয়ে ইনকোয়ারি তদন্ত কমিশন গঠন হোক। কিন্তু কোনো এক অজানা কারণে পণ্ডিত নেহেরু এই তদন্ত কমিশন গঠন করলেন না। এমনকি ডক্টর মুখার্জির মা যোগমায়া দেবী, তিনিও এই পণ্ডিত নেহেরুর কাছে চিঠি লেখেন, আবেদন করেন যে শ্যামাপ্রসাদ মুখার্জির কি হয়েছিল তার মৃত্যুর তদন্ত হোক। কিন্তু কোনোভাবে তদন্ত কমিশন তৈরি হয় না। এবং শেষ পর্যন্ত একজন মায়ের কথা যদি বলা হয়, তার মায়ের প্রসঙ্গ যখন আসলো, একটি বিশেষ কথা উল্লেখ করব। মৃত্যুর পরে সব মা সন্তান বিয়োগের চাইতে কষ্ট একজন মায়ের কাছে, একজন নারীর কাছে আর কিছু হতে পারে না। তার মা ডক্টর মুখার্জির মৃত্যুর পরে বলছেন যে সব মা কি বলবে, এটা আমার জীবনের অপূরণীয় ক্ষতি। তিনি বলছেন এটি ভারত মায়ের অপূরণীয় ক্ষতি। অর্থাৎ তার মাতৃদেবীও, ডক্টর মুখার্জির মাতৃদেবীও ডক্টর মুখার্জিকে ভারত মায়ের সন্তান হিসাবে ভারত মায়ের কাজে নিযুক্ত করেছিলেন, তাকে ভারত মায়ের কাজে ডেডিকেট করেছিলেন, উৎসর্গ করেছিলেন। এরকম মানসিকতা তার মায়ের ছিল। তার বাবা তো বিখ্যাত দেশভক্ত, দেশপ্রেমিক হিসাবে, একজন স্টেটম্যান হিসাবে বিখ্যাতই ছিলেন। তাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছোটবেলায় যে সংস্কার পেয়েছেন, যে বিচার পেয়েছেন, সেই বৈচারিক ভিত্তিতে শ্যামাপ্রসাদ মুখার্জি বেড়ে ওঠার আর এই কর্মকাণ্ড, তার এক কথায় যদি আমরা সামারি করে সারসংক্ষেপে বলতে চাই, তাহলে তিনটে মেজর কন্ট্রিবিউশন ডক্টর মুখার্জি। এক হচ্ছে পশ্চিমবঙ্গ সৃষ্টি, পশ্চিমবঙ্গ আজকের পশ্চিমবঙ্গ যে প্রদেশ, এই প্রদেশ সৃষ্টিতে ডক্টর মুখার্জির যে ভূমিকা, যে অবদান, সেই অবদান অনস্বীকার্য। দ্বিতীয়, কাশ্মীরের ইন্টিগ্রেশন, কাশ্মীরের নীতি নিয়ে, যে কাশ্মীর নিয়ে তারপর থেকে যে দীর্ঘকাল স্বাধীনতার পর থেকে কাশ্মীর নিয়ে লাগাতার যে আলোচনা হয়েছে এবং পরবর্তীকালে শেষ পর্যন্ত ভারত সরকার 370 ধারা তুলে দিয়ে কাশ্মীরকে ভারতের সঙ্গে, ভারতের পূর্ণ অঙ্গীভূত করেছে। এই যে কাশ্মীরের ইন্টিগ্রেশনের যে মহা আন্দোলন, তা সেই সময় ডক্টর মুখার্জি দেখানো পথেই চলেছে। আর তৃতীয় যদি মেজর কন্ট্রিবিউশন বলতে হয়, তাহলে ডক্টর মুখার্জি সেই সময়ে, আমি প্রথমেই বলেছিলাম যে রাষ্ট্র নিয়ে, সমাজ নিয়ে ডক্টর মুখার্জির যে অল্টারনেট ভাবনা ছিল, সেই অল্টারনেট ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার
জনসংঘ বলে যে পলিটিক্যাল পার্টির প্রতিষ্ঠা, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বলে একটি যে সংগঠন আছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ভারতবর্ষের সম্পূর্ণ সমাজের সংগঠন। এবং সেই সময় সেই সংগঠন যে আমাদের ভারতবর্ষ এই যে এত বছর ধরে পরাধীন থাকার জন্য আমাদের সমাজের মধ্যে যে ত্রুটি তৈরি হয়েছে, ত্রুটি নির্মাণ হয়েছে, সেই ত্রুটিকে সংশোধন করে সম্পূর্ণ সমাজকে রাষ্ট্রীয় চরিত্রযুক্ত করার জন্য, সম্পূর্ণ সমাজকে ঐক্যবদ্ধ করে রাষ্ট্র নির্মাণের মাধ্যমে এই ভারতবর্ষকে আবার পুনরায় জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে বসানোর যে কাজ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ 1925 সালে শুরু করেছিল, সেই কাজে ডক্টর মুখার্জিও কখনো কখনো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাছাকাছি এসেছিলেন। 1940 সালে মানিকতলাতে তৎকালীন যে সরসংঘ চালক অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যিনি প্রধান ছিলেন শ্রী গুরুজি মাধব সদাশিব রাও গোলওয়ালকারের উপস্থিতিতে ডক্টর মুখার্জিকে ওই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখাতে আমন্ত্রণ জানানো হয় এবং তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। পরবর্তীকালে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত হননি, কিন্তু তার সিম্পাথাইজার ছিলেন, তার সহযোগী ছিলেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিচারের প্রতি তিনি সহমত পোষণ করতেন, অনেক ক্ষেত্রেই সহমত পোষণ করতেন। এবং শেষ পর্যন্ত 1951 সালে যখন জনসংঘ তৈরি হচ্ছে, যখন তিনি কংগ্রেস থেকে বেরিয়ে আসছেন, শ্যামাপ্রসাদ মুখার্জি গুরু গোলওয়ালকার অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তৎকালীন পূজনীয় সরসংঘ চালক অর্থাৎ চিফ অফ আরএসএস তার সাথে দেখা করতে যান এবং দেখা করতে গিয়ে বলেন যে ভারতবর্ষের যে রাজনৈতিক ডিসকোর্স তৈরি হচ্ছে, সেই রাজনৈতিক ডিসকোর্স থেকে ন্যাশনালিস্ট যে আইডিওলজি, ভারতবর্ষের মাটির যে আইডিওলজি, সেই আইডিওলজি হারিয়ে যাচ্ছে এবং পশ্চিমের দৃষ্টি থেকে ভারত নির্মাণ হচ্ছে। তাই ভারতের কথা বলার জন্য একটি রাজনৈতিক দল ভারতের পার্লামেন্টে প্রয়োজন আছে। আপনারা একটি রাজনৈতিক দল নির্মাণের দিকে মনোনিবেশ করুন, কারণ আপনাদের গোটা ভারতবর্ষ জুড়ে সংগঠন আছে। সেই সময়ে মাধব সদাশিব রাও গোলওয়ালকার অর্থাৎ চিফ অফ আরএসএস ডক্টর মুখার্জিকে বলেন যে আমরা সামাজিক সংগঠন, আমরা সাংস্কৃতিক সংগঠন, আমরা রাজনৈতিক সংগঠন নই, আমরা রাজনীতি বুঝি না। আপনি রাজনীতি বোঝেন, আপনি রাজনীতি করুন, আপনি রাজনৈতিক দল তৈরি করুন। আমরা আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কয়েকজন কার্যকর্তাকে আপনার সাথে দিচ্ছি, আপনি একটি রাজনৈতিক দল তৈরি করুন এবং তাকে নেতৃত্ব দিন। আপনি যে বিচারের কথা বলছেন, যে অল্টারনেট ভারত নিয়ে যে অল্টারনেট দৃষ্টিভঙ্গির কথা বলছেন, যা ভারতবর্ষে প্রশাসনিক, রাজনৈতিক, পার্লামেন্টারিয়ান যে ক্ষেত্র, এই সামগ্রিক ক্ষেত্রে প্রতিষ্ঠা হওয়া দরকার, সেই প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনি নেতৃত্ব দিন। এবং ডক্টর মুখার্জিকে তখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, অটল বিহারী বাজপেয়ী, লাল কৃষ্ণ আদবানি এই ধরনের প্রমুখ 4-5 জন নেতৃত্বকে তার হাতে সমর্পণ করেন শ্রী গুরুজি অর্থাৎ মাধব সদাশিব রাও গোলওয়ালকার। এবং তাদেরকে সাথে নিয়ে 1951 সালে ডক্টর মুখার্জি প্রতিষ্ঠা করেন ভারতীয় জনসংঘ। এবং ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠার পর 1952 সালে ভারতবর্ষের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবং প্রথম নির্বাচন যখন অনুষ্ঠিত হচ্ছে, একবার ভেবে দেখুন যে সদ্য 1 বছরও হয়নি একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছে। গোটা ভারতবর্ষে সর্বভারতীয় পার্টি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠিত হওয়ার জন্য গোটা ভারতবর্ষে যে পরিমাণ ভোট পার্সেন্টেজ পাওয়া দরকার ছিল, যে পরিমাণ সমগ্র প্রদেশে যে প্রার্থী দেওয়ার কথা ছিল, যে পরিমাণ এমএলএ এমপি জিতে আসার কথা ছিল, তা পূরণ হয়। সেই সময় 1952 সালে 3 জন এমপি জনসংঘের হয়ে জিতে আসে। তার মধ্যে একজন ডক্টর মুখার্জি, তিনি দক্ষিণ কলকাতা আসন থেকে পার্লামেন্টে তিনি জিতে যান। এবং 33 জন এমএলএ সেই সময় বিভিন্ন প্রদেশের আইনসভাতে ভারতীয় জনসংঘ হয়ে তিনি যেতেন। এবং এই ভারতীয় জনসংঘ ভারতবর্ষের ভারতীয়ত্বের এই বিচারকে হারিয়ে যেতে দেয়নি। আর তার সেই যে ডিসকোর্স, সেই ডিসকোর্স আজও বহমান, আজও প্রবাহিত হচ্ছে। তাই ডক্টর মুখার্জি তিনি আমাদের সামাজিক জীবনে, আমাদের রাষ্ট্র জীবনে একজন জীবন্ত রাষ্ট্রনায়ক, যার জীবন থেকে আমাদের বহু কিছু শেখার আছে, যার স্মৃতি থেকে আমাদের আগামী ভবিষ্যতে চলার পথের জন্য বহু পাথেয় পাওয়ার আছে। তাই বারে বারে এই রাষ্ট্রনায়ককে স্মরণ করা, চিন্তন করা, মন্থন করার আবেদন রেখে, তাকে অনুভব করার আবেদন রেখে আমি আমার এই 2-4 কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ।
তখন